আপনাদেরকে অনেক ধন্যবাদ অকো পডকাস্টের সাথে থাকার জন্য এবং আমাকে নিয়মিত শোনার জন্য। এটা অকো পডকাস্টের একটি নতুন এপিসোড এবং এখানে আমি মূলত কথা বলতে চাই বেশ কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে গত এপিসোডেও আমি বলেছিলাম যে আমার অতি সম্প্রতি আমি একটা একাডেমিক কনফারেন্সে বক্তা হিসেবে আমি আমন্ত্রিত ছিলাম বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে, এবং সেখানকার যে অভিজ্ঞতা সেটি আমি আপনাদের সঙ্গে আজকে মূলত ভাগাভাগি করতে চাই। অকো পডকাস্ট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার মনের কথাগুলো বলি, এবং এটা আমার একটা ব্যক্তিগত জার্নালের মতো, যেখানে ব্যক্তিগত আর্কাইভের মতো, যেখানে আমি আমার বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন চিন্তাভাবনা, কথাবার্তা এগুলো বলে থাকি, এবং এগুলো এই সনিক স্পেসের মধ্যে আমি আর্কাইভ করার চেষ্টা করি। এটা আমার একটা সংগ্রহশালা বলতে পারেন, এবং এই সংগ্রহশালাটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করাটা আমার জন্য একটা বড় সৌভাগ্যের বিষয়। এবং আপনাদের থেকে যে ভালোবাসা অকো পডকাস্ট পেয়ে এসেছে একদম শুরুর এপিসোড থেকে, সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। অকো পডকাস্টের যে ইমেইল অ্যাড্রেস okopodcast@gmail.com, অর্থাৎ okopodcast@gmail.com, okopodcast@gmail.com, সেখানে আপনারা আমাকে নিয়মিত আপনাদের মতামত, ভালোবাসা জানিয়েছেন এবং আশা করছি জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সেজন্য। একাডেমিক কনফারেন্সের ব্যাপারে আমি যেটা গত এপিসোডেও বলেছিলাম যে ওই যে স্কুল অফ অ্যাথেন্স যে পেইন্টিংটা, রাফায়েলের বিশ্ববিখ্যাত পেইন্টিং, যেখানে প্রাচীন গ্রিসের সমস্ত বড় বড় পণ্ডিত, দার্শনিক তারা একে অন্যের সঙ্গে কনভারসেশনে লিপ্ত, এবং সেই পেইন্টিংটার মতোই একটা যেন চিত্র আপনি চোখের সামনে দেখতে পাবেন আপনি যদি একাডেমিক কনফারেন্সগুলোতে যান। এবং সেখানে মূলত যারা একাডেমিয়ার মানুষজন, মানে যারা বিভিন্ন ক্যাপাসিটিতে একাডেমিয়াতে কন্ট্রিবিউট করেন, একজন আর্লি ক্যারিয়ার রিসার্চার থেকে শুরু করে পিএইচডি স্টুডেন্ট, তারপর আপনার প্রফেসর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচারার, তারা সবাই সেখানে আসেন। বিভিন্ন ক্যাপাসিটির যারা গবেষক তারা সেখানে আসেন, এসে তাদের নিজ নিজ কাজ, নিজ নিজ গবেষণা সেখানে উপস্থাপন করেন, সেটি সম্পর্কে বলেন, এবং একে অন্যের সঙ্গে বিতর্কে নিযুক্ত হন, একে অন্যের গবেষণার ব্যাপারে প্রশ্ন করেন, একে অন্যকে প্রশংসা করেন অথবা সমালোচনা করেন। তো এভাবে করেই একটা সুন্দর একটা পরিবেশ আসলে তৈরি হয়। এবং একাডেমিক কনফারেন্স এর আগেও আমি অনেকগুলোতে অংশগ্রহণ করেছি, কিন্তু সেই সবগুলোই ছিল অনলাইনে। এই প্রথম আমি ইন পার্সন একটা একাডেমিক কনফারেন্সে গিয়েছিলাম, এবং একজন বক্তা হিসেবে গিয়েছিলাম আমার নিজস্ব গবেষণা সেখানে উপস্থাপন করার জন্য। তো এটা আমার জন্য, আমি আমার MA থিসিস লিখছি, আমি এখন আমার পিএইচডি শুরু করিনি, কিন্তু মানে ওই কনফারেন্সে আমার যেটা সব থেকে ভালো লাগার জায়গা ছিল যে আমি ওখানকার সবচেয়ে জুনিয়র প্রেজেন্টার ছিলাম। তো এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয়। এবং আরও একটা যেটা ভালো লাগার বিষয় যে ইউকের যে কালচার, আমি জানি না অন্যান্য দেশে কেমন, মানে পশ্চিমে ইন জেনারেল এরকমই কালচারটা যে সবাইকে নাম ধরে ডাকে। এটা আমার জন্য খুবই নতুন ছিল। আমি তো থাকি তুরস্কে, এখানেই আমার পড়ালেখা, এখানেই আমার আন্ডারগ্র্যাড করা, এখানে আমার MA থিসিস চলছে তো তুরস্কে, এবং পাশাপাশি আমার MA থিসিসের একটা অংশ চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে চার্লস ইউনিভার্সিটিতে, যেটা প্রাগ বিশ্ববিদ্যালয় নামেও পরিচিত, সেখানে চলছে। তো প্রাগেও এটা আমি দেখেছি যে সবাইকে নাম ধরে ডাকে, প্রফেসরদেরকে সবাই নাম ধরে ডাকে। অবশ্য সেখানেও প্রফেসর বলে সম্বোধন করার একটা চল আছে, আমি যতটুকু আন্দাজ করতে পারি। কিন্তু ইস্তাম্বুলে তো একদমই নেই। ইস্তাম্বুলে আমরা কখনোই আমাদের টিচারদেরকে নাম ধরে ডাকতে পারি না, কিন্তু ওখানে যেটা দেখলাম ইউকেতে সবাইকে নাম ধরে ডাকে এবং সবার ফার্স্ট নেম ধরে ডাকে। এটা আমার জন্য খুবই একটা বড় রকমের নতুন একটা শিক্ষা ছিল। এবং এতে করে যেটা হয় যে এক ধরনের আত্মবিশ্বাস আমি অনুভব করেছি, কারণ আমি ছোট থেকে তো, যেহেতু আমার স্কুলিং, আমার বেড়ে ওঠা সব কিছুই বাংলাদেশে, মানে আমরা তো শিক্ষকদেরকে অনেক সম্মান করি, কিন্তু সম্মান করার সঙ্গে তাকে নাম ধরে ডাকার যে কোনো সম্পর্ক নেই। এবং আপনি একজনকে নাম ধরে ডাকার
পরেও আপনি যে তাকে সম্মান করতে পারেন, এই বিষয়টা জানার জন্য, এই বিষয়টা উপলব্ধি করার জন্য আমার মনে হয় যে ইউকেতে আমার বিভিন্ন ক্যাপাসিটিতে 2বার যাওয়া এবং সেখানে প্রেজেন্ট করতে পারা সর্বশেষ, এটা আমার জন্য একটা বড় রকমের লেসন ছিল। বিশেষ করে আমার প্যানেলে যারা অন্যান্য বক্তারা ছিলেন তারা মানে একজন অনেক অনেক সিনিয়র একজন প্রফেসর ছিলেন, আরও 2জন ছিলেন ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার। তো তারা সবাই আসলে আমাকে নাম ধরে ডাকছেন এবং আমিও তাদেরকে তাদের নাম ধরে ডাকছি, তাদের নাম ধরে ডেকে তাদেরকে তাদের গবেষণার বিষয়ে প্রশ্ন করছি। তো যদিও তিনি প্রফেসর এবং তার হাজার হাজার কাজ, হাজার হাজার গবেষণা, যদিও আমি খুবই বাচ্চা একটা মানুষ এবং আমার সেরকম সেই অর্থে গবেষণা আমি কেবল শিখছি, আমি খুবই নতুন এই 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 ফিল্ডে, তারপরেও তারা আমাকে নাম ধরে ডাকছে এবং আমি তাদেরকে নাম ধরে ডাকছি। মানে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং ইমেইলেও যখন আমাদের যোগাযোগ হয় তখন আমরা জাস্ট হ্যালো অমুক, হ্যালো তমুক, এমনকি মিস্টার লেখারও দরকার নেই অথবা ডক্টর লেখারও দরকার নেই, মানে প্রফেসর লেখার তো দরকার নাই। যেমন আমাকে সবাই হ্যালো শাকিল বলে, আমি যেমন হ্যালো হ্যালো ম্যাথিউ, হ্যালো ক্যাটালিন, তো এরকম মানে জাস্ট নাম ধরে ডাকা। তো এটা একটা বড় জিনিস। আমি জানি যে বাংলাদেশে আমরা আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র যে কালচারটা, সেটা অনেক বেশি গুরুত্ব দিই আমরা বিষয়টাকে, আমরা কালচারালি জিনিসটাকে অনেক বেশি শক্তপোক্ত করে ফেলেছি। আমরা আমাদের সিনিয়রদের নাম ধরে ডাকা তো বহু দূরের কথা, আমরা তাদের ছায়া দেখলেও হয়তো অনেক দূরে দূরে থাকার চেষ্টা করি। আমি সিনিয়রদের কথা বলছি, প্রফেসরদের কথা অথবা শিক্ষকদের কথা তো অনেক দূরের বিষয়। তো আমার মনে হয় যে আমরা একজন আরেকজনকে সম্মান করার জন্য আমরা হয়তো অনেক রকমের কালচারাল কোড হয়তো আমরা অনেক রকমের মেনে চলি, কিন্তু আসলেও কি আমরা সম্মান করি? মানে আরেকটা মানুষকে সম্মান করা মানে কিন্তু সেই মানুষটার অন্ধভক্ত হয়ে যাওয়া না। আমার শিক্ষক একটা গবেষণা করেছেন এবং সেই গবেষণায় আমার কোনো একটা মন্তব্য থাকতে পারে, আমার কোনো একটা সমালোচনার জায়গা থাকতে পারে, এবং শুধু তিনি শিক্ষক বলে, শুধু তিনি আমার থেকে অনেক অনেক সিনিয়র বলে আমি তাকে তার সেই সমালোচনাটুকু যদি আমি না করি, তাহলে কিন্তু আমি অ্যাকাডেমিয়ার প্রতি, গবেষণার প্রতি, জ্ঞানের প্রতি, জ্ঞান চর্চার প্রতি সুবিচার করছি না। এটা কি ঠিক? মানে সম্মান করা মানে কি এটা? আমার তো মনে হয় না। বরং সম্মান করা মানে একটা মানুষ আরেকটা মানুষকে তার প্রশংসা যেমন করবে, তার ব্যাপারে তার কোনো মতামত থাকলে সেটা জানাবে, সমালোচনা থাকলে সেটাও জানাবে, কিন্তু সম্মানের মানে সুরে, সম্মানের স্বরে, মানে তাকে অপমান করার জন্য না, বরং যে কালেকটিভ একটা গোল যে আমাদের রয়েছে, যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ছোট ছোট ক্ষেত্র নিয়ে আমরা গবেষণা করছি, ছোট ছোট কাজ আমরা করছি, একটা তো কালেকটিভ ড্রিম আমাদের আছে এই পুরো সেক্টরটাকে, মানে আপনি যেই সেক্টরেই গবেষণা করেন না কেন, আপনি আপনার নিজস্ব সেক্টরটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যেন সেটা পৃথিবীর জন্য, মানুষের জন্য কল্যাণকর হয়। তো সেই ক্ষেত্রে সেই কালেকটিভ ড্রিমটাকে যদি আমরা একসঙ্গে সার্ভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মধ্যে সম্মান তো অবশ্যই থাকতে হবে, কিন্তু সম্মানের নামে ভয় পাওয়া, সম্মানের নামে গঠনমূলক সমালোচনা থেকে দূরে থাকা, এই ধরনের মানে বিষয়াদিগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদের মানে কালচারালি আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় যে এটা আমরা যত ধীরে ধীরেই হোক, আমরা যদি এই চর্চার মধ্যে প্রবেশ করতে পারি, তাহলে আমার মনে হয় জিনিসটা আদতে খুব ভালো হয়। আমি মানে আরেকটা জিনিস যেটা হয়, যে আমরা যখন একটা সংস্কৃতির মধ্যে থাকা শুরু করি, একটা কালচারে থাকতে থাকতে আমরা আসলে সেটাকে নিজেদের করে নিই। যেমন আমাকে যদি বাংলাদেশে আমার কোনো জুনিয়র এসে আমার নাম ধরে ডাকে, আমি কিন্তু শুরুতে খুব আনকমফোর্টেবল হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ মানে যতদিন না পর্যন্ত আমি পৃথিবীর অন্য জায়গাগুলো দেখেছি, মানে নদীর ওই পাড়টা দেখেছি অথবা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো দেখেছি, ততদিন কিন্তু আমার এটা মনে হয়েছে। আমি আমার প্রতিবন্ধিতার জায়গা থেকেও যদি উদাহরণ দিই, আমি তুরস্কে আমার প্রতিবন্ধিতাকে একরকমভাবে
মানে ট্রিট হতে দেখি, এবং আমি যখন বাংলাদেশে যাই আমাকে মানুষ আরেক রকমভাবে আমার সঙ্গে কথা বলে। আমার প্রতিবন্ধিতা সম্পর্কে মানুষের প্রশ্নগুলো, মানুষের প্রশ্নের প্যাটার্নগুলো, জানতে চাওয়ার ধরনগুলো আলাদা হয়। বাংলাদেশে খুবই আলাদা হয়, তুরস্কে অনেক আলাদা হয়, এবং আমি যখন ইউকেতে গেলাম ওখানে যেয়ে দেখলাম ওখানে আরও অনেক বেশি আলাদা। তো এই যে ডিফারেন্সগুলো, মানে আমার ডিসেবিলিটি আমার একটা আইডেন্টিটি, এবং আমার এই আইডেন্টিটিটাকে পৃথিবীর এক একটা অংশ, পৃথিবীর এক একটা দেশ, এক একটা শহর, এক একটা জায়গার মানুষ এক এক রকমভাবে বিষয়টাকে প্রসেস করছে, এবং এক এক রকমভাবে সেই বিষয়ে আমাকে প্রশ্ন করছে, আমার কাছ থেকে জানতে চাইছে। তো এর ফলে যেটা হয়েছে যে আমি এই ডিফারেন্সটা বুঝতে পেরেছি, এবং কোনটা ডিসেবিলিটিকে অথবা প্রতিবন্ধিতাকে অ্যাড্রেস করার, অথবা প্রতিবন্ধিতা সম্পর্কে কোন মনোভাবটা আসলে আদতে প্রতিবন্ধিতার জন্য কল্যাণকর এবং পৃথিবীর জন্য কল্যাণকর, পৃথিবীর মানে যে বৈচিত্র্য সেটার জন্য কল্যাণকর, সেটা আমি এখন বুঝতে পারি। সেটা আমার বোঝার সক্ষমতা পুরোপুরি হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু হয়েছে। আমি জানতে পেরেছি যে এই বিষয়টা আসলে সাদা কালো না, এটার অনেকগুলো ন্যারেটিভ আছে, অনেকগুলো অ্যাপ্রোচ আছে এটাকে নিয়ে ভাবার, এটাকে নিয়ে চিন্তা করার, এবং এটাকে প্রসেস করার। তো সেই চিন্তাগুলো, সেই অজস্র চিন্তা সম্পর্কে আমরা তখনই জানতে পারবো যখন আমরা আমাদের নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে অন্যান্য মানুষের, অন্যান্য সংস্কৃতির, অন্যান্য জায়গার মানুষের চিন্তাভাবনাগুলো জানতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সবাইকে আমাদেরকে যেতে হবে ওখানে, ওখানে? মোটেও না। আমরা এই জ্ঞান অর্জনের জায়গাটা আমাদের মধ্যে এক একজনের কাছে এক এক রকমভাবে আসতে পারে। সেটা ছবি দেখার মাধ্যমে হতে পারে, মুভি, পৃথিবীতে এত এত মুভি, এত এত ফিল্ম তৈরি হয়েছে, সেগুলো দেখার মাধ্যমে হতে পারে, বই পড়ার মাধ্যমে হতে পারে, ভ্রমণের মাধ্যমে হতে পারে, শিল্পের মাধ্যমে হতে পারে, সঙ্গীতের মাধ্যমে হতে পারে। অনেকগুলো মিডিয়াম কিন্তু আছে। আমরা নিজেদেরকে আলোকিত যদি করতে চাই, আমরা এক একজন এক একটা আর্ট ফর্মের দ্বারস্থ হতে পারি, এক একটা মিডিয়ামের দ্বারস্থ হতে পারি। পডকাস্ট আছে, অনেক পডকাস্ট, এক একটা দেশের এক একজন মানুষ এক একটা বিষয় নিয়ে কত অজস্র পডকাস্ট করছে। হু ডাজন্ট হ্যাভ আ পডকাস্ট, তাই না? এরকম একটা সার্কাজমও আছে এখন, যে কার পডকাস্ট নেই। এত 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 বিষয় নিয়ে এত রকমের পডকাস্ট, এত রকমের ইউটিউব ভিডিও, মানে পুরো পৃথিবী এখন আসলে একটা, কি বলবো, আগে যেমন ছোটোবেলায় আমি বলতাম, অথবা আমরা বলতাম, এখনও অনেকে বলে যে হ্যাঁ, পৃথিবীতে যদি কোনো সীমানা না থাকতো, পুরো পৃথিবী যদি একটা দেশ হতো, হয়ে গেছে আসলে। মানে আমার মতো একটা মানুষের জন্য, যে মূলত ইনডোর অ্যাক্টিভিটিস বেশি পছন্দ করে, আমি ঘরের বাইরে যেতে খুব বেশি একটা পছন্দ করি না। তো আমার জন্য তো আসলে আমি আমার ঘরের ভেতরে ইস্তাম্বুলে থেকে আমি কিন্তু আসলে পুরো পৃথিবীতে বিচরণ করতে পারছি। আমাকে কিন্তু পুরো পৃথিবী ঘুরে দেখতে হচ্ছে না পুরো পৃথিবীকে জানার জন্য। তবে হ্যাঁ, এই সাম্প্রতিক সময়ের যে ভ্রমণগুলো, সেগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিশেষ করে এই অ্যাক্সেসিবিলিটি সম্পর্কে, প্রতিবন্ধিতা নিয়ে আমার যেমন অনেক রকমের সংকোচ ছিল, কারণ আমি তো লাইফ উইথ অ্যান্ড উইদাউট ডিসেবিলিটি, আমি দুই রকমের জীবনই দেখেছি, প্রতিবন্ধিতা সহ জীবন, প্রতিবন্ধিতা ছাড়া জীবন। কাজেই আমি আসলে আমি ওই পার্থক্যটুকু করতে পারি। এবং অতি সম্প্রতি আমি যে আমার ভ্রমণগুলো, সেগুলো আমাকে আসলে দেখিয়েছে যে এক একটা দেশ প্রতিবন্ধিতাকে অ্যাকোমোডেট করার জন্য এবং নিজেদেরকে আরও বেশি অ্যাক্সেসিবল করার জন্য, প্রবেশ গম্যতাকে আরও বেশি ভালো করার জন্য কীভাবে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, এবং সেটি আসলে আমাকে অনেক দিক থেকে আলোকিত করেছে। ফিরে আসি আবার একাডেমিক কনফারেন্সের বিষয়ে বার্মিংহামে, যেটার জন্য আমি আমন্ত্রিত হয়েছিলাম এবং গিয়েছিলাম। তো ওখানে আমার যেটা ভালো লেগেছে, যে এই একাডেমিক কনফারেন্সগুলোতে আসলে নেটওয়ার্কিংয়ের একটা বড় রকমের সুযোগ তৈরি হয়। ছোটোবেলায় আমাদেরকে যখন নেটওয়ার্কিং সম্পর্কে
পড়ানো হতো অথবা নেটওয়ার্কিং সম্পর্কে যখন বিভিন্ন জায়গায় মানুষজনকে বলতে শুনতাম, মনে হতো যে জিনিসটা কেন যেন খুব বেশি চাপানো একটা জিনিস মনে হতো, যে আচ্ছা না, আমাকে নেটওয়ার্কিং করতে হবে নেটওয়ার্কিংয়ের স্বার্থে, কারণ নেটওয়ার্কিং ছাড়া এখন বিশ্ব অন্ধকার, মানে আমি বিশ্বে এগোতে পারবো না, আমাকে যে একটা মানুষের সঙ্গে কথা বলতে হবে, একটা মানুষের নাম্বার চাইতে হবে ইত্যাদি। মানে আমার কাছে কেমন যেন জিনিসটাকে খুব বেশি ন্যাচারাল মনে হতো না, মনে হতো যে না, এটার মধ্যে একটা কেমন যেন মেকি ব্যাপার আছে। মানে আমি একটা মানুষের কাছে যে তার নম্বর চাচ্ছি, সেই মানুষটা আমার কাছে আমার নম্বর, আমার ইমেইল চাচ্ছে অথবা কার্ড চাচ্ছে, কারণ এবং আমরা দুজনেই জানি যে আমাদের কমন ইন্টারেস্ট হচ্ছে নেটওয়ার্কিং এবং আমাদের নিজস্ব বিজনেস, নিজস্ব ক্ষেত্রে প্রফেশনালি এগিয়ে যাওয়া, এরকম একটা মেকি ব্যাপার আমি লক্ষ্য করতাম এবং আমার কাছে জিনিসটা একটু কেমন যেন লাগতো। মানে এমন না যে আমি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু আমার জিনিসটা খুব একটা ভালো লাগতো না। মানে এনিথিং যেটা স্পন্টেনাস না, যেটা ন্যাচারাল না, সেটার বিপক্ষে আমি সবসময়। তো এই একাডেমিক কনফারেন্সে যে আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে আসলে এই নেটওয়ার্কিংটা নিজের থেকেই হয়ে যায়, কারণ মানে নেটওয়ার্কিংয়ের জন্য আসলে আলাদাভাবে চাপাচাপি করতে হয় না। যেমন আমি যখন দেখছি একজন প্রফেসর অথবা একজন প্রফেসর যখন দেখছেন আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলছি অথবা এমন একটা বিষয় নিয়ে তিনি কথা বলছেন যেটাতে আমাদের ইন্টারেস্টটা ম্যাচ হয়ে যায়, আমরা দুইজনই একই রকমের বিষয় নিয়ে কাজ করছি, দুইজনই হয়তো একটা সেক্টরে কাজ করছি, আমাদের গবেষণার আগ্রহের জায়গাটা এক, তখন যেটা হয় যে আমরা নিজেদের অজান্তেই আসলে একটা সেন্স অফ কানেকশন আমরা অনুভব করি এবং আমরা একে অন্যের ইমেইলটা আপনি আসলে শেয়ার্ড হয়ে যায়, অথবা একজন একাডেমিকের ইমেইল খুঁজে পাওয়া খুব বেশি কঠিন কিছু না, তার নাম লিখে সার্চ করলেই তার অ্যাফিলিয়েটেড যে ইউনিভার্সিটি সেটা থেকে তার ইমেইল পেয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে কানেক্ট করার যে সুযোগ সেটা আসলে তৈরি হয়ে যায়। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মানে এইখানে শুধু আমি নিজের থেকে যে প্রফেসরদের ইমেইল নিয়েছি তা না, প্রফেসররাও অনেক সময় আমার কাছে এসে আমার ইমেইল চেয়ে নিয়েছে এবং পরবর্তীতে যে ফলো আপগুলো এবং খুব মিনিংফুল ফলো আপ, হ্যাঁ আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে, যোগাযোগ থাকবে, এরকম মেকি ফলো আপ না, খুব মানে স্ট্রং কিছু ফলো আপ হয়েছিল যে আচ্ছা আমি তোমার গবেষণার এই জায়গাটা নিয়ে আমি অনেক আগ্রহী এবং এই বিষয়ে আমার আগে এমন পড়ালেখা ছিল, অমুক গবেষক অমুক কাজ করেছেন, তুমি কি সেটা সম্পর্কে জানতে? এই ধরনের খুব স্পেসিফিক আলোচনা আমাদের হয়েছে ওই কনফারেন্স থেকে চলে আসার পর। তো কনফারেন্সের মূল আয়োজন শুধু একদিনের মধ্যেই কিন্তু এত কিছু হয়েছে, কিন্তু এটার যে রেশ এতদিন পরেও যে থেকে গেছে এবং মানে সবসময় থেকে যাবে, কারণ আমরা সবাই আসলে একটা বিষয়ে, একটা গবেষণা ক্ষেত্রে আমরা সবাই কন্ট্রিবিউট করার চেষ্টা করছি এবং আমরা যখন এই নলেজ এক্সচেঞ্জ করি, আমাদের ভিউজ, আমাদের মতামত এক্সচেঞ্জ করি, তখন আসলে এই নলেজটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আরও বেশি গভীরতা পায় এবং হয়তো কখনো আমাদের কোলাবোরেশনের সুযোগও আসবে, হয়তো কোনো একটা গবেষণা আমরা কোল্যাব করব, এরকম কথাও চলছে আমার দু একজন প্রফেসরের সঙ্গে। তাদের কিছু গবেষণা প্রকল্প আছে, সেখানে তারা আমাকে যুক্ত করার কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন, অথবা এবং আমার অ্যাভেলেবিলিটি সম্পর্কে জানতে চেয়েছেন। এবং এই যে বিষয়টা, মানে তারা অনেক কাজ করছেন, আমি হয়তো 1000টা কাজ করছি না, কিন্তু আমাদের সবারই নিজস্ব প্রায়োরিটিস আছে। তো সেই প্রায়োরিটিটাকে মানে আমাদের সবারই নিজ জীবনকে যে সম্মান করার কালচারটা, সেটা আমাকে খুব দারুণভাবে মানে এই যে পারস্পরিক যে মর্যাদা, পারস্পরিক যে সম্মান এবং মিউচুয়াল যে সম্মানের জায়গাটা, সেটি আমাকে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমার বিষয়টা খুবই ভালো লেগেছে। সবাই সবার সঙ্গে মজা করছে, সবাই একসঙ্গে হাসছে, গবেষণা নিয়ে কথা বলছে, সব মিলিয়ে একটা অসাধারণ ব্যাপার ছিল আমার জন্য বার্মিংহাম কনফারেন্স। তো আমি আরও কিছু বিষয় নিয়ে কি বলতে চাইছিলাম, আমি এই মুহূর্তে মনে পড়ছে না, যদি সামনে মনে পড়ে অবশ্যই বলবো। আমি আগামী 5 মাস চেক রিপাবলিকের প্রাগ শহরে থাকব
তো প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে আমার যে অভিজ্ঞতাগুলো সেগুলো আমি আমার পরবর্তী এপিসোডগুলোতে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। বলে রাখি, আমার নতুন বই, এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, কবিতার বই, অকপট বৃত্তান্ত। মানে আমি জানি অকপডকাস্টের নামটার সঙ্গে অনেক মিলে যাচ্ছে, কারণ অকপডকাস্ট যখন শুরু হয় এবং এই কবিতার বইয়ের নামকরণের চিন্তাভাবনা যখন আমার শুরু হয়, দুটো একসঙ্গেই চলছিল এবং অকপট শব্দটা আমার মস্তিষ্কে অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল এবং সেজন্যই বোধহয়, অথবা হয়তো আমি আমার কবিতার বইয়ের কন্টেন্টের সঙ্গে অকপট শব্দটাকে এবং অকপট বৃত্তান্ত এই শব্দযুগলকে আমি খুব মানে মনে হয়েছে যে খুব পারফেক্ট কবিতার বইয়ের নাম হিসেবে, এজন্যই এই নামকরণ করা। প্রকাশ করছে চৈতন্য এবং এটি বইমেলায় পাওয়া যাবে। আমি এই অকপট বৃত্তান্ত, আমার প্রথম কবিতার বই, সম্পর্কে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। এর আগে গত বছর আমার আরেকটা বই বেরিয়েছিল, আমার ইস্তাম্বুল, সেটা ঐতিহ্য থেকে বেরিয়েছিল। এবারের বইমেলায় সেটাও পাওয়া যাবে। তো আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাই আমার লেখা পড়ার জন্য। আমার ইস্তাম্বুল গ্রন্থে আমি ইস্তাম্বুলের বিভিন্ন স্মৃতি আসলে লেখার চেষ্টা করেছি। আর অকপট বৃত্তান্তে আমি জানি না আমি কবি হিসেবে কেমন, আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকব। আপনাদের পাঠ অভিজ্ঞতা যদি আমাকে জানান, আমি খুবই কৃতজ্ঞ হব। আর অকপট কাস্টের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি অকপট বৃত্তান্ত বইটির সঙ্গেও থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের অনেক প্রশ্ন ছিল, বিশেষ করে আমি অনেক বেশি ইমেল পেয়েছি তুর্কি বুর্সারি, মানে তুরস্ক সরকারের যে বৃত্তি, যেটা নিয়ে আমি এখানে পড়ালেখা করেছি, সেই বৃত্তি সম্পর্কে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল। আমি অকপডকাস্টের ঠিক আগের এপিসোডটাতে আমি সেই বিষয়ে অনেকটাই বিস্তারিত বলার চেষ্টা করেছি। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। 20 ফেব্রুয়ারি হচ্ছে এটার ডেডলাইন। 20 ফেব্রুয়ারির মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে তুর্কি বুর্সারির যে ওয়েবসাইট, সেখানে। আপনারা যারা আবেদন করতে চান ঝটপট আবেদন করে ফেলুন। তুরস্ক একটা সুন্দর দেশ এবং এখানে এই তুরস্ক সরকারের যে বৃত্তি, সেটা নিয়ে পড়তে আসলে আপনারা তুর্কি ভাষা শেখারও একটা সুযোগ পাবেন এবং ফ্রি অফ কস্ট আপনাদেরকে সেই ভাষা শেখার সুযোগ করে দেওয়া হবে। আরও অনেক রকমের ফ্যাসিলিটিস আছে যেটা আপনারা পেতে পারেন এই বৃত্তির মাধ্যমে। এর বাইরেও, দেশের বাইরে আপনারা যারা পড়তে যেতে চান, তাদের জন্য আরও অনেক সুযোগ আছে, আরও অনেক বৃত্তি আছে, আরও অনেক দেশ আছে। সেসব জায়গায় অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আমার অ্যাপ্লাই করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে আপনাদেরকে টাইম টু টাইম জানাতে থাকবো। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন। আর যে কোনো প্রশ্ন, মতামত থাকলে, পরামর্শ যদি থাকে, আমাকে প্লিজ জানাবেন। অকপডকাস্টের ইমেইল অ্যাড্রেস okopodcast@gmail.com, অর্থাৎ okopodcast@gmail.com, এই ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সবার নতুন মাস, ফেব্রুয়ারি মাস, অনেক ভালো কাটুক, ভালোবাসায় কাটুক এবং বইমেলার আনন্দে কাটুক, অকপডকাস্টের সঙ্গে কাটুক, আর অকপট বৃত্তান্ত বইটির সঙ্গেও কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার কথা হচ্ছে।